দেশের আসন্ন জ্বালানি সংকট নিয়ে একটি ফেসবুক পোস্ট শেয়ার করার অপরাধে ভোলায় মধ্যরাতে জামায়াতে ইসলামীর এক নারী কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুনির্দিষ্ট কোনো সাইবার মামলা নয়, স্রেফ সন্দেহের বশে বিনা পরোয়ানায় কুখ্যাত ৫৪ ধারায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বর্তমান সরকার কি তাহলে আবারও সেই পুরনো স্বৈরাচারের দিকেই হাঁটছে। দর্শক, আপনারা দেখছেন আপনার রাজনীতি, আর আমি আজ আপনাদের সামনে ভোলার এই চাঞ্চল্যকর গ্রেপ্তারের পেছনের আসল ঘটনা, পুলিশের মামলার নথিপত্রের ভয়াবহ অসঙ্গতি এবং সুদূরপ্রসারী রাজনৈতিক সমীকরণ একদম সরাসরি ডিকনস্ট্রাক্ট করব। ঘটনার সূত্রপাত গত ৫ এপ্রিল ২০২৬। জায়গাটি ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়া এলাকার জমজম টাওয়ার। রাত তখন ৮:৩০। জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি দল হঠাৎ করেই ওই ভবনের ৩য় তলায় ৮ নম্বর ফ্ল্যাটে এক বিশাল অভিযান চালায়। আপনারা হয়তো ভাবতে পারেন নিশ্চয়ই কোনো দুর্ধর্ষ সন্ত্রাসী বা রাষ্ট্রের জন্য কোনো বড় হুমকি স্বরূপ কাউকে ধরতে এই অভিযান, কিন্তু না দর্শক। গোয়েন্দা পুলিশ সেদিন খুঁজছিল বিবি সাউদা নামের ৩৭ বছর বয়সী একজন সাধারণ গৃহবধূকে, যিনি স্থানীয় জামায়াতে ইসলামীর একজন একনিষ্ঠ কর্মী। পুলিশের দাবি, তিনি নাকি তার ফেসবুক আইডি থেকে রাষ্ট্র এবং সরকার বিরোধী বিভিন্ন ধরনের পোস্ট করেছেন, যা সরকারের শীর্ষ ব্যক্তিদের জন্য অবমাননাকর। তাকে মাঝরাতে তার স্বামীর সামনে থেকে তুলে নেওয়া হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়। কিন্তু সবচেয়ে বিস্ময়কর এবং আতঙ্কের বিষয় হলো, তাকে কোনো সুনির্দিষ্ট সাইবার বা আইসিটি আইনে গ্রেপ্তার করা হয়নি। ২৪-এর গণ অভ্যুত্থানের পর স্বাধীন বাংলাদেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই পুরনো এবং কুখ্যাত ৫৪ ধারায়। আমরা যদি এই গ্রেপ্তারের পর আদালতে জমা দেওয়া পুলিশের ফরওয়ার্ডিং প্রতিবেদনটি একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করি, তাহলে এমন একটি ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসে, যা যে কোনো স্বাধীন দেশের নাগরিকের মেরুদণ্ড দিয়ে আতঙ্কের শীতল স্রোত বইয়ে দিবে। বিজ্ঞ আদালতে জমা দেওয়া পুলিশের সেই প্রতিবেদনের মামলার তদন্তকারী কর্মকর্তা সুস্পষ্টভাবে লিখেছেন যে, বিবি সাউদার মোবাইল ফোনটি জব্দ করার পর কারিগরি সমস্যার কারণে তারা সেটি বিস্তারিত পর্যালোচনা করতে পারেননি। অর্থাৎ পুলিশ নিজেরাই স্বীকার করেছেন যে ওই মোবাইল ফোনে আসলে রাষ্ট্রদ্রোহী বা উস্কানিমূলক কোনো কিছু আছে কিনা সেটি তারা নিশ্চিতভাবে চেক করতে পারেননি। কিন্তু তারপরেও শুধুমাত্র সন্দেহ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সম্ভব না হওয়ায় তাকে সোজা ৫৪ ধারায় গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। দর্শক, এই ৫৪ ধারা জিনিসটা আসলে কি, একটু পেছনের দিকে ফিরে তাকান। এই সেই ৫৪ ধারা যা যুগে যুগে এদেশের প্রতিটি স্বৈরাচারী সরকার তাদের রাজনৈতিক বিরোধীদের দমন করার জন্য ব্যবহার করেছে। বিনা পরোয়ানায় যাকে খুশি তাকে তুলে নিয়ে যাওয়ার জন্য, রিমান্ডে নিয়ে নির্যাতন করার জন্য এই ধারাটি ফ্যাসিবাদের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। পুলিশের নথিপত্র নিজেই বলছে তারা প্রমাণ পায়নি, মোবাইল চেক করতে পারেনি, কিন্তু তারপরেও ২৪ ঘন্টা পার হওয়ার আগেই একজন নারীকে জেলে পাঠানো হলো। মোবাইল চেক করতে না পারার কারণে সন্দেহের বেশে একজন নারীকে মাঝরাতে তুলে নিয়ে যাওয়া, এটি কি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের আচরণ হতে পারে? ২৪-এর ছাত্র জনতা কি এই বাংলাদেশ দেখার জন্য রাজপথে জীবন দিয়েছিল, নাকি এটি সেই পুরনো ফেসিবাদী সিস্টেমেরই একটি নতুন সংস্করণ মাত্র, যা শুধু ক্ষমতার হাত বদলের মাধ্যমেই নতুন রূপ ধারণ করেছে? দর্শক, এখন আপনাদের মনে নিশ্চয়ই একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বিবি সাউদা আসলে তার ফেসবুক পোস্টে কি এমন লিখেছেন বা শেয়ার করেছেন যার কারণে রাষ্ট্রের ভিত্তি একেবারে কেঁপে উঠল, যার কারণে গোয়েন্দা পুলিশেরা রাতের বেলায় দলবল নিয়ে অভিযান চালাতে বাধ্য হলো? শুনলে আপনারা হয়তো অবাক হবেন অথবা চরম হতাশায় নিমজ্জিত হবেন। বিবি সাউদা নিজে কোনো উস্কানিমূলক পোস্ট লিখেননি। তিনি মূলত জায়েব খান নাদিম নামের এক রাজনৈতিক বিশ্লেষকের লেখা একটি পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেছিলেন। আর সেই পোস্ট কোনো গালাগালি ছিল না, রাষ্ট্র ভাঙার কোনো ষড়যন্ত্র ছিল না, ছিল না কোনো ব্যক্তিগত আক্রোশ। সেখানে ছিল আসন্ন একটি জাতীয় সংকট নিয়ে চরম বাস্তববাদী এবং নির্মোহ একটি রাজনৈতিক আলোচনা। সেই পোস্টে স্পষ্টভাবে লেখা হয়েছিল যে সরকার খুব সম্ভবত সাধারণ মানুষের কাছ থেকে কিছুটা লুকাতে চেষ্টা করছে এবং দেশ হয়তো সামনে একটি মহাবিপদে পড়তে যাচ্ছে। কিসের বিপদ? জ্বালানি সংকটের বিপদ। পোস্টে অত্যন্ত যৌক্তিক একটি পয়েন্ট তুলে ধরা হয়েছিল, যা হয়তো বর্তমান সরকারের ইগো বা অহংকারে সরাসরি আঘাত করেছে। সেখানে বলা হয়েছিল, তেল নিয়ে সরকার বর্তমানে যে মারাত্মক কূটনৈতিক
এবং রাজনৈতিক ঝামেলায় আছে সেটি দ্রুত সুরাহা করার মতো আন্তর্জাতিক পরিচিতি বা লবিং করার সক্ষমতা বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির নেই। কারণ হিসেবে অত্যন্ত প্র্যাকটিক্যাল একটি কথা বলা হয়েছে। টানা ২০ বছর ক্ষমতার বাইরে থাকার কারণে আন্তর্জাতিক অঙ্গনে তাদের সেই শক্তি এবং যোগাযোগ আর আগের মতো নেই। রাতারাতি চ্যানেল ম্যানেজ করার মতো গ্রহণযোগ্য কেউ পুরো বিএনপিতেই নেই। এমনকি জামায়াতে ইসলামীতেও এমন কেউ নেই যিনি মুহূর্তের মধ্যেই এই বৈশ্বিক সংকট সমাধান করে ফেলতে পারবেন। দর্শক, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, এটি কি কোনোভাবেই রাষ্ট্রদ্রোহিতা হতে পারে, নাকি এটি একটি রাজনৈতিক দলের সক্ষমতা নিয়ে একজন সচেতন নাগরিকের নির্মোহ পর্যবেক্ষণ? একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতাসীন দলের রাজনৈতিক এবং কূটনৈতিক দুর্বলতা নিয়ে কথা বলার অধিকার দেশের মানুষের অবশ্যই রয়েছে। সেই পোস্টে আরও একটি ভয়াবহ ভবিষ্যতের ব্যাপারে সতর্ক করা হয়েছিল। বলা হয়েছিল, জ্বালানি সংকট যখন তীব্র হবে তখন মানুষের ঘরে বিদ্যুৎ থাকবে না, চুলা জ্বলবে না, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হবে এবং এর চরম পরিণতিতে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। তখন মানুষ বাধ্য হয়ে সরকারকে ক্ষমতা থেকে নামাবে। এই চরম পরিণতি থেকে দেশকে বাঁচানোর জন্য সেই পোস্টে রাজনৈতিক দলগুলো এবং সরকারকে একটি চমৎকার পরামর্শ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, অযথা গালগন্দ করে পেইড সাংবাদিক বা কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে মিথ্যা বা হাস্যকর যুক্তি না ছড়িয়ে মানুষকে যেন সত্যটা জানানো হয়, মানুষকে যেন প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া হয়। প্রিয় দর্শক, এখানে আপনার কি মনে হয়, দেশের মানুষকে একটি আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করা, সরকারকে মিথ্যাচার ছেড়ে সত্য কথা বলার পরামর্শ দেওয়া কবে থেকে এই দেশে রাষ্ট্রবিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে শুরু করলো? কোনো সরকার যখন একটি সংকট সমাধানে ব্যর্থ হয় তখন তাদের কূটনৈতিক দুর্বলতাগুলো সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে যেতে থাকে। ঠিক তখনই কি তারা এই ধরনের দমন নিপীড়নের পথ বেছে নেয়? পলিটিক্যাল সাইকোলজি বা রাজনৈতিক মানুষতত্ত্ব অন্তত তাই বলছে। যখন যুক্তির কাছে সরকার হেরে যায় তখন বাস্তবতাকে আড়াল করা আর কোনো উপায় থাকে না। তখন তারা ভয়ের রাজত্ব কায়েম করতে চায়। তারা দেশের মানুষকে বোঝাতে চায় যে সরকারের দুর্বলতা নিয়ে কথা বললে, জ্বালানি বা বিদ্যুতের মতো মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন তুললে মাঝরাতে পুলিশ আপনার দরজায় এসে দাঁড়াবে। বিবি সাউদাকে গ্রেপ্তার করা আসলে শুধু একজন জামাত কর্মীকে গ্রেপ্তার করা নয়, এটি মূলত পুরো দেশের মানুষের প্রতি একটি প্রচ্ছন্ন হুমকি। এটি একটি সিগন্যাল যে সরকারের ব্যর্থতা নিয়ে কেউ কোনো টু শব্দটি করতে পারবে না। দর্শক, এখানে একটি সূক্ষ্ম রাজনৈতিক সমীকরণ আমাদের বুঝতে হবে। বিবি সাউদা একজন জামায়াতে ইসলামের কর্মী। দেখা গেছে সংসদে জামাতের নারী আসন নিয়ে অনেক হিসেব নিকেশ চলছে। দলের হাইকমান্ডের সাথে হয়তো সরকারের এক ধরনের রাজনৈতিক বোঝাপড়াও রয়েছে, কিন্তু তৃণমূল পর্যায়ে মাঠের রাজনীতিতে প্রশাসন সেই পুরনো কায়দাতেই জামাতকে দমানোর নীতি অব্যাহত রাখছে। একদিকে রাজনৈতিক ঐক্যের কথা বলা হচ্ছে, অন্যদিকে জ্বালানি সংকটের মতো জনসম্পৃক্ত ইস্যুতে কথা বলার কারণে বিরোধী দলের একজন কর্মীকে ডিজিটাল স্পেসে নজরদারি বা সাইবার পেট্রোলিংয়ের নামে তুলে নেওয়া হয়েছে। দর্শক, আজকের এই গভীর বিশ্লেষণ থেকে আপনাদের কাছে একটি প্রশ্ন করা অত্যন্ত জরুরি। একটু ভেবে উত্তর দিবেন। ভোলায় মাঝরাতে একজন নারীকে শুধু একটি যৌক্তিক ফেসবুক পোস্ট করার কারণে ৫৪ ধারায় এই যে গ্রেপ্তার করা হলো, এটি কি প্রমাণ করে যে বর্তমান সরকার ধীরে ধীরে আবার সেই পুরনো স্বৈরাচারের দিকেই ফিরে যাচ্ছে, নাকি দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাত নিয়ে সত্যি এমন কোনো গভীর সংকট বা ষড়যন্ত্র চলছে যা সরকার সাধারণ মানুষের চোখের আড়ালে রাখতে চাইছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।